হোক, এটাই চেয়েছিল অভিভাবক শিক্ষক সবাই। উনি আবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিশেষ কতগুলি উক্তি দিয়ে বললেন যে 5%-এর নিচে যদি করোনা ভাইরাস থাকে তাহলে সেখানে খোলা থাকতে পারে। এর পূর্বে আমরা দেখেছি যে ইয়াংদের কখনো করোনা হতো না, যদিও এখন ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এসে ইয়াংরাও আক্রান্ত হচ্ছে, এটা নতুন, এই কিছুদিন ধরে শুরু হলো। কিন্তু আমরা দেখেছি গত বছরে যে এল্ডারলি পিপলকে করোনা আক্রান্ত হয়, সেই জায়গায় আমরা শিশু হতে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান টোটালি বন্ধ করে রেখেছি। এই বিষয়টি যদিও মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে একটি করোনা সেল রয়েছে, সেখান থেকে বিশেষজ্ঞরা কি অভিমত দিচ্ছেন তা জানি না। তবে জীবন থাকতে হবে, জীবিকা চলতে হবে। আর জীবন যদি এই গ্রহে, পৃথিবীর মতো গ্রহে যদি থেকে থাকে, তা আগামী দিনগুলো আমাদের চলতে হবে এবং সেই ব্যবস্থাটি নিতে হবে। আমি কিন্তু আজকের দুনিয়াতে এই যেমন গুগল মামার মাধ্যমে আমরা সকল খবর পাই, ইন্টারনেটের মাধ্যমে আপনার সাথে আমরা যোগাযোগ করছি, ছবি দেখছি, তা আমি মনে করি আজকে এই গ্লোবাল ভিলেজে থেকে শিক্ষা ব্যবস্থা আমাদের থুবড়ে পড়বে, এটা আমি কখনো বিশ্বাস করতে পারি না। তারপরে আমরা তো জোর গলায় দাবি করছি যে আমরা ডিজিটাল বাংলাদেশ, আমাদের 4G রয়েছে, আমাদের ইন্টারনেট ব্রডব্যান্ড সবই রয়েছে, আমাদের কোনো কিছু কমতি নেই, আমাদের বিদ্যুৎও রয়েছে। এই ধরনের সক্ষম অনুন্নত থেকে মধ্যম আয়ের দেশে যারা যাচ্ছে, সেই দেশ আজকে শিক্ষা ব্যবস্থাকে টোটালি বন্ধ করে রাখবে এমন একটি দেশের নাম মিস্টার মনির হায়দার, আপনি কি বলতে পারবেন? যুক্তরাষ্ট্র থেকে গত বছর থেকে এই বছর আপার হিসাবে 14 মাস, অন্যের হিসাবে আরো 4-6 মাস বাড়াতে হবে, কারণ এটার নাম হলো কোভিড-19, শুরু হয়েছে 2019-এর শেষের দিকে। আপনি কি বলতে পারবেন যে যারা এই মধ্যম আয়ের দেশের দিকে যাচ্ছে, যারা উন্নয়নশীল জাতি হিসেবে নিজেকে ঘোষণা দেওয়ার জন্য আকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে, সেই দেশে এরকম একটি দেশের দ্বিতীয় নামকরণ যেখানে এই 14 মাস ধরে শিক্ষা ব্যবস্থা টোটালি বন্ধ রয়েছে। আমাদের কথা বললেই মনে হয় যে কিছুটা পলিটিক্যাল, আসলে পলিটিক্যাল নয়, বিষয়টি সত্য ঘটনা। আপনি কি পৃথিবীতে কোনো একটি দেশের নাম বলতে পারেন মিস্টার মনির হায়দার সাহেব, যেই দেশে আজকে অটো প্রমোশন দেওয়া হয়েছে? আপনাকে তো এই কথা স্বীকার করতেই হবে, শিক্ষা হলো ইন্টারন্যাশনাল কমোডিটি। গ্লোবাল ভিলেজে এই কমোডিটিকে সকলের সাথে প্রতিযোগিতা থেকে থাকতে হয়। আজকে যদি বাংলাদেশে এই আমার ব্রিটিশ কাউন্সিল যদি এখানে পরীক্ষা নিতে পারে, আমেরিকান জিআরই, টোফেল, এলসেট সব পরীক্ষা যদি আমার বাংলাদেশের শিক্ষার্থীরা দিতে পারে, আজকে যদি ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা বাংলাদেশে বসে তাদের 100% শিক্ষা ব্যবস্থা চালু রাখতে পারে, তাহলে আমাদের দেশের সাধারণ জনগণকে এই শিক্ষা ব্যবস্থাকে দূরে রাখা হবে কোন কারণে? এটি আমার একটি বিশাল প্রশ্ন। আজকে দেখুন 10 তারিখ, গভর্নমেন্ট বলেছিল 13 তারিখে স্কুল কলেজ খোলা যেতে পারে। যখনই অনুষ্ঠান ঘোষণা দিয়েছিল তখনই আমি মোটামুটি চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলাম যে নো, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না। টারশারি এডুকেশন সম্পর্কে আপা বলতে আসেননি। আমি যদি বলি প্রাইমারি এডুকেশন ইন্টারনেট কানেকশন দিতে পারছি না, তাদেরকে আমরা মডার্নাইজ করতে পারছি না, তাহলে কি আমি বলবো টারশারি এডুকেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন এডুকেশনের সমীক্ষাটা কি? প্রাইভেট ইউনিভার্সিটি গুলো অনলাইনের অবস্থাটা কি? তাহলে এই শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করে দেওয়ার নেপথ্যে কি কাহিনী থাকতে পারে? আমি যেটা বলতে চাচ্ছি, শুনুন, সবকিছু নির্ভর করে সরকারের সদিচ্ছার উপরে। ধরুন আহম মোস্তফা সাহেব শিক্ষায় বাজেট দিয়েছিলেন 19 সালে 87,620 কোটি টাকা, এটা দিয়েছিলেন 19-20 সালে। এই মোস্তফা সাহেব এই 20-21 যখন বাজেট ছিল 5,61,000, তখন উনি দিয়েছেন 66,400 টাকা, 400 কোটি। আবার এই বাজেটে যে ঘোষণা হলো, সেই বাজেট হলো 6,03,000, সেখানে দিয়েছেন 71,953 কোটি টাকা। আপনি দেখুন যে এই বাজেটের পরিমাণ, টাকা পরিমাণের সাথে কতটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে। 87,000 যখন দিয়েছিলেন 5,23,000 কোটি টাকা বাজেট ছিল, আর 5,61,000 কোটির সময় দিলেন 66,000 কোটি, বাজেট কমিয়ে দিচ্ছেন। আপনি দেখুন এই যে করোনা মোকাবেলা আমরা করলাম, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, সুতরাং বাজেট তো কমবেই, খরচ তো কমে গেছে। না 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 না, এটা তো হতে পারে না। আপনি যত ক্রাইসিস তত ইনভেস্টমেন্ট করতে হবে, আপনাকে আইডেন্টিফাই করতে হবে, ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে হবে, হোয়াট ইজ ইউর প্ল্যান। দেশ 2 বছর পিছিয়ে গিয়েছে, জাতি 2 বছর পিছিয়ে গিয়েছে, শিক্ষার্থীরা 2 বছর পিছিয়ে গিয়েছে, এবং তাদের চাকরি বাকরি, পরিবার সবাই 2 বছর পিছিয়ে গিয়েছে। অতএব আপনাকে এমন একটা প্ল্যান করতে হবে
যে যারা বেরিয়ে আসবে তাদেরকে বেকারদের কিভাবে প্রোভাইড করতে হবে। না, মিলন ভাই, আপনার লজিক ঠিক আছে, কিন্তু আমার কথা হলো যে আপনি তো আমেরিকার মতো চিন্তা করলে হবে না। আমেরিকাতে ধরেন গত বছরে 2020 সালের মার্চে যখন মানে তাদের প্রস্তুতি নেয়, তারা সমস্ত শিক্ষার্থীদেরকে স্কুল থেকে ল্যাপটপ দিয়ে দিয়েছে, বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার ব্যবস্থা করেছে। এখন বাংলাদেশের পক্ষে তো এটা সম্ভব না, কারণ বাংলাদেশে ব্যবসায়ীদেরকে প্রণোদনা দিতে হবে, তাদের ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে, তাদের জীবন জীবিকা বাঁচাতে হবে। সেখানে স্কুলের শিক্ষার্থীদেরকে বা এডুকেশনের পেছনে বাজেট বাড়ানোর সুযোগ কোথায়? এই যে মিলনের কথার সাথে সূত্র ধরে আমি বলি, আপনি যে কথাটা বললেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বাজেট বাড়বে কেন? আমার প্রাথমিক থেকে এই উচ্চ শিক্ষা পর্যন্ত প্রায় 4 কোটি শিক্ষার্থী, তার মধ্যে এটা মূলধারার কথা বলছি আমি ইংরেজি মাধ্যম বা ওইরকম এই ধর্মীয় মাধ্যমের কথাও বলছি না। তাদের হাতে আমি বুঝলাম 60% হাতেও যদি প্রাথমিকে সবাই দরকার নাই, ঠিক আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, টারশিয়ারি যেটা মিলন বললেন, তারপরে কারিগরি বৃত্তিমূলক, সবার হাতে একটা ডিভাইস কেন দিতে পারবো না? কেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবো না? কেন নিরবচ্ছিন্ন ইন্টারনেট দিতে পারবো না? এগুলো দিতে গেলে তো আপনার একটা পুনরুদ্ধার পরিকল্পনা লাগবে, যে কিভাবে যে বিপর্যয়ের মধ্যে আছে পুনরুদ্ধার পরিকল্পনার আওতায় ওই বিনিয়োগটা করতে হবে। সেটা আমরা এবারে দেখিনি। আপা, আমার ব্যাপারটা এরকম কিনা আপা, যে এখন ধরেন পার্লামেন্ট এবং গভর্নমেন্টে ব্যবসায়ীদের অনেক বেশি আধিক্য, তো সে কারণে ব্যবসায়ীদের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য ধরেন 1,00,000-1,00,000 কোটি টাকার প্রণোদনা আছে, কিন্তু শিক্ষা ক্ষেত্রের লোকজনের তো অতটা প্রতিনিধিত্ব নাই সরকারে বা সংসদে। সে কারণে শিক্ষাক্ষেত্র নিয়ে কথা বলবে কে, বাজেট কে আনবে? না, আমি বলছি আপনার সাথে একমত হয়ে, she was in the government for 2 years, অতএব we know how to run the government। এখন আসেন 1150 কোটি টাকার আমরা প্রাথমিক আর উচ্চ মাধ্যমিক স্কুলে সরকারি বই বিতরণ করে, আমাদের 2 বছর বই বিতরণ হচ্ছে না। 11 দুগুণে 22 কোটি টাকা আমাদের সেভিংস। আমি করোনা আসার পরেই বলছিলাম যে ট্যাব বানিয়ে ওই ট্যাব গুলোর ভিতরে বই থাকবে এবং নেক্সট ইয়ারে দিয়ে দেওয়া যাবে, এবং ওই ডিভাইস দিয়ে আপনি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বাচ্চাদের হতে শুরু করে বড়দের ক্লাস 10 পর্যন্ত যেখানে বিনামূল্যে বই দেন, ইউ কুড অ্যাকোমোডেট দ্যাট থিং। কথা হচ্ছে আপা যেটা বলেছে, আপনি আগে স্যাটিসফাইড করেন ইউর প্রোগ্রাম, হোয়াট ইজ ইউর প্রায়োরিটি। আপনি যদি বিজনেসম্যানদের প্রায়োরিটি দেন, আমি ওই রাজনীতিতে যাব না। আপনি যদি অন্য জায়গায় প্রায়োরিটি দেন দিতে পারেন, কিন্তু আপনার বাবা, আমার বাবা রাশেদা কে চৌধুরীর বাবা যদি রাশেদা কে চৌধুরীকে এডুকেশনের প্রায়োরিটি না দিতেন, আজকে যেই সম্মান উনি অর্জন করেছেন নিশ্চয়ই সেটা করতেন না। তাহলে সকলের জীবনের একটি কমোডিটিতে প্রায়োরিটি, দ্যাট ইজ কল এডুকেশন, এডুকেশন অ্যান্ড এডুকেশন, নাথিং বাট এডুকেশন অ্যান্ড হেলথ। আপনি যদি 3,000 কোটি টাকা দিয়ে আপনি যদি স্যাটেলাইট পাঠাতে পারেন, আপনি রাশেদা কে চৌধুরী উনি গবেষণা করেন, 2,000 কোটি টাকা অ্যালোকেট করেন, ইউ সি এভরিবডি উইল হ্যাভ এ ট্যাব, অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড মিনি ল্যাপটপ। বিলিভ মি, উই নো হোয়াট ইজ দ্য কস্ট। জি, অনেক ধন্যবাদ। আবার একটু রাশেদা আপার কাছে যাই। আপা, দেখুন যে আপনার সরকার তো লকডাউন দিয়েছে একটা পর্যায়ে গিয়ে, দফায় দফায়, কখনো দিয়েছে, কখনো তুলেছে, কখনো কঠোর করেছে, কখনো আবার রিল্যাক্স করেছে। কিন্তু এর মধ্যে এখন আমরা দেখছি যে সবকিছুই মোটামুটি খোলা, আমাদের মার্কেট খোলা, আমাদের শিল্প কারখানা খোলা, সবই খোলা, কিন্তু যে কারণেই হোক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তো এটা কি এমন কিছু ইন্ডিকেট করে যে করোনা ভাইরাস বেসিক্যালি শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই আছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোই করোনা ভাইরাসের হাব? ব্যাপারটা কি এরকম কিনা? হ্যাঁ, এই কথাটা বলা হয় এবং জনগণের মধ্যেও মাঝে মধ্যে মিডিয়াতেও প্রশ্ন আসে, লকডাউন কি শুধু শিক্ষা প্রতিষ্ঠানে? এই কথাটাও আসে যে শুধু কি শিক্ষা প্রতিষ্ঠানই লকডাউন, এই কথাটা আসে। তার একটা বিষয় এখানে বিবেচ্য, যেটা শুরুর দিকে আমরা জানতাম না কিভাবে এত বড় পরিস্থিতি মোকাবেলা করতে হয়, কিন্তু ধীরে ধীরে তো আমাদের শেখার একটা প্রত্যাশা ছিল। নীতি নির্ধারকরা শিখবেন, আমরা শিখবো কিভাবে এগুলা হ্যান্ডেল করতে হয়, কিভাবে করতে হয়। আমি কিন্তু ধন্যবাদ দেব আমাদের ডাক্তারদেরকে, তারা কিন্তু মোটামুটি শিখে গেছেন করোনা বা কোভিড-19 কিভাবে মোকাবেলা করতে হয়। সেইভাবে কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতির জায়গায় নিতে পারিনি, অথবা শিক্ষকদেরকে নিয়ে যেতে পারিনি যে তারা কিভাবে তাহলে শিক্ষার্থীদেরকে মোকাবেলা করবেন
এগুলা নিয়ে প্রস্তুতি কিভাবে নেবেন ইত্যাদি। সরকার কিন্তু, আমি ধন্যবাদ দিব দুটো মন্ত্রণালয়কে, তারা কিন্তু একটি পুনরুদ্ধার পরিকল্পনা নভেম্বর ডিসেম্বরে করেছেন। জি, দুঃখের বিষয় কোন দুটি এই যে মন্ত্রণালয়? 51 বাজেটে এই শিক্ষা পুনরুদ্ধার পরিকল্পনা করা আচ্ছা, হয়েছিল নভেম্বর ডিসেম্বরে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়। আমরা দেখেছি ওটা ভালো হয়েছে অনেকের সাথে আলাপ আলোচনা করে, কিন্তু দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি বাজেটের যে দলিলটা উপস্থাপন করা হলো 51 পৃষ্ঠা থেকে সম্ভবত 61 পৃষ্ঠা শিক্ষার অধ্যায়টা, কোথাও সেই পুনরুদ্ধার পরিকল্পনার একটা উল্লেখ পর্যন্ত নাই। তাহলে তো আশঙ্কা তো ওই জায়গাটায় যে আসলে কি আমাদের নীতি নির্ধারকরা ঠিক মতো বুঝতে পারছেন জাতির মেরুদণ্ড যদি শিক্ষা হয়, সেটা যদি বিকলাঙ্গ হয়ে যায়, তাহলে আপনার উন্নয়ন টেকসই কি করে হবে, কি করে অবকাঠামো রক্ষা করবেন? না হলে আগামীতে দেখা যাবে ওই যে গার্মেন্টসে যেরকম কত শতাংশ বাইরে থেকে আনতে হয় আমাদের আমদানি করে বিশেষজ্ঞ বা পারদর্শী লোকজন, জি, এটাই ঘটতে থাকবে। তো তাহলে শিক্ষাটাকে পাশ কাটিয়ে অন্য কিছু করতে পারবে না। আরেকটা শুভঙ্করের ফাঁকি দেখেন, বলা হচ্ছে মানব সম্পদ উন্নয়নের সর্বোচ্চ বরাদ্দ। কি শুভঙ্করের ফাঁকিটা? যে আমাদেরকে জুড়ে দেয়া হয়েছে বিজ্ঞান তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে, সেখানে দেখানো হয়েছে সর্বোচ্চ বরাদ্দ। আসলে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষার জন্য বরাদ্দ আছে 11.91% মোট বাজেটের। গত বছর যেটা 11.69% ছিল। তাহলে কি এটা করোনা মোকাবেলার জন্য, শিক্ষা পুনরুদ্ধারের জন্য বাজেট হলো? ধন্যবাদ আপা। আবার একটু ইহসানুল হক মিলন সাহেবের কাছে যাই। আপা বললেন যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এই দুই মন্ত্রণালয় তারা যে শিক্ষা পুনরুদ্ধার পরিকল্পনা যেটা নিয়েছিল সেটা খুবই চমৎকার ছিল, কিন্তু দেখা গেছে যে বাজেটে সেটার কোনো রিফ্লেকশন বা প্রতিফলন দেখা যায়নি। তার মানে আপনি তো দুজনেই মন্ত্রী ছিলেন, আমি আপনার কাছেই জানতে চাই যে তাহলে কি এখানে একটা মানে কোঅর্ডিনেশন বা সমন্বয়হীনতার ব্যাপার আছে কিনা? এই যে দেখুন আপা কিছু নিউমেরিক্যাল নাম্বার আঙ্কিকের কথা বললেন, উনি প্রাথমিক গণশিক্ষা নিয়ে বেশি কাজ করছেন। গত বছর সেই জায়গায় দেওয়া হয়েছিল আপনার যে টাকাটা 24,000, এবার দিয়েছে মাত্র 26,000, 2,000 কোটি টাকা মাত্র বাড়িয়েছে। চিন্তা করে দেখুন। আর অন্য জায়গায় গেলাম না, উনি যেটা বললেন যে 11.69 ছিল গতবার, এবার দিয়েছে 11.92। তার মানে কোনো অঙ্ক বাড়ানো হয়নি। আবার শুভঙ্করের ফাঁকি, আপনি পত্রপত্রিকা পড়লে এখনই বলবেন যে এই রাশেদা কে চৌধুরীর মতো মহিলা এই অঙ্কে ভুল করলো। ওখানে লেখা আছে 15.10 শিক্ষার বাজেট। আরে আপা, একটা সাবেক মন্ত্রী উনি বললেন 11.92। এই যে শুভঙ্করের ফাঁকি, এখানে করেছে কি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের টাকাটা এখানে নিয়ে এসে একত্রে তারা বলে দিল 15.10। বুঝলেন তো? না না, এখন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় যে আকাশে স্যাটেলাইট পাঠায়, এটাও তো শিক্ষার অংশ। আমরা বিশ্বাস করি স্যাটেলাইট ইজ এ কমার্শিয়াল থিংস। আপনি একটা স্যাটেলাইট আকাশে পাঠিয়ে ব্যবসা করতে পারবেন না। ইউ আর ইন ইউনাইটেড স্টেটস, বুঝতে পারছেন তো? এক একজনে 20টা 50টা 70টা 100টা স্যাটেলাইট নিয়ে করে। আমরা স্যাটেলাইট ভাড়া নিয়ে আমরা টেলিভিশন কয়টা এটা সেটা না চালাতাম। মিলন ভাই, আপনি আমার পয়েন্টটা ধরতে পারেন না। আমি বললাম যে এই টোটাল বাজেটটাকে শিক্ষা বাজেটে কেন অন্তর্ভুক্ত করেছে? ওইটাই তো সিঙ্গেল সেক্টর হিসাবে কেন ধরা হয় না? তারা ভেবেছেন যে এই যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আকাশে স্যাটেলাইট পাঠায়, এটাও তো শিক্ষার অংশ, সুতরাং সেটা শিক্ষা বাজেটে আসবে। আমি এটাকে শিক্ষার অংশ কিভাবে নেব? আমরা 3,000 কোটি টাকা, আপনি যখন কোনো একটা ব্যবসা শুরু করেন, আপনার টোটাল টাকাটা থাকলে না আপনি সেটা পুরোটা ইনভেস্ট করেন। আপনার টাকা নেই, প্রাইমারি স্কুলে বৃষ্টিতে ভিজছে। বাংলাদেশে এখনো 50 বছর পুরনো স্কুল দেখাতে পাবো যেখানে বিল্ডিং নেই। প্রাইমারি স্কুল রোদে ভিজছে, শুকাচ্ছে, বৃষ্টিতে ভিজছে। তাদেরকে আপনি না দিয়ে আপনি স্যাটেলাইট পাঠাচ্ছেন। আমি যেটা আপনি বলতেছি, ইউ হ্যাভ টু সেট আপ দ্য প্রায়োরিটি। তারা জনগণকে দেখাচ্ছে 15%। আবার ইউনেস্কো কমিশনের সাথে কাজ করে, তারা তো বলছে যে মিনিমাম 20% দিতে হবে। আপনি জিডিপি 2% আমাকে দিচ্ছেন, পাশের দেশ নেপালে কত পার্সেন্ট দিচ্ছে? মালদ্বীপ দিচ্ছে 5.2, নেপাল ভারত দিচ্ছে 3.8, ভিয়েতনাম দিচ্ছে 5.7, শ্রীলঙ্কা দিচ্ছে 2.2, নেপাল দিচ্ছে 3.7। আপনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যাব না,
কিন্তু আমরা তো বড় বড় কথা বলি যে আমরা ইউরোপ আমেরিকা হয়ে গিয়েছি। ইয়েস, আমরা ইউরোপ আমেরিকা হয়েছে, কারণ আপনার মতো বিজ্ঞ লোক, আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার ইউরোপে আমেরিকা গেলে তারা ভালো করছে। কিন্তু হোয়াট আর দ্য পার্সেন্টেজ? আগামী দিনে ভালো করার জন্য আমাদের ইনভেস্টমেন্টে কি? আমি তো বললাম যে শিক্ষা এই গভর্নমেন্ট করতে রাজি না এবং কোন প্রতিষ্ঠান খুলতে রাজি না। আপনি দেখুন, লেস দেন 0.1% এই বিলো 15 ইয়ার্স অফ ওল্ড মারা গিয়েছে করোনা। এগুলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্ট্যাটিস্টিক্স রয়েছে। আর আপনি কি করলেন? একটানে স্কুল কলেজ বন্ধ করে দেন। আমি তো একটা প্রস্তাব করেছি, পৃথিবীর কোন দেশে, আপনি আমেরিকা আছেন, বলুন কোন দিন কয় ঘন্টার জন্য লেখাপড়া বন্ধ ছিল? কোন দেশে আমেরিকাতে বন্ধ ছিল না সেটা আমি বলতে পারি। বন্ধ ছিল আপনি দেখান। কোন দেশে অটো প্রমোশন হয়েছে আপনি দেখান। আমরা তো ভাই এই ইন্টারনেট, ইউটিউব এগুলো তো সব দেখতে পাচ্ছি। তো এই সরকারের কোন সদিচ্ছা আছে বলে আমি বিশ্বাস করি না। এবং আপা যেটা বললেন, এই করোনাকালীন মোকাবেলার জন্য তাদের কোনো পরিকল্পনা বা কোনো বাজেট তারা এখানে আদৌ রাখেনি। আপনার এই কথাটা ধরে আপনি বলছেন এই সরকারের কোনো সদিচ্ছা আছে বলে আপনি মনে করেন না। এরকম একটা অভিযোগ আপনাদের রাজনৈতিক দল থেকে কিংবা আরো বিভিন্ন মহল থেকে করা হয় যে এর আগে যখন নুরুল ইসলাম নাহিদ সাহেব শিক্ষামন্ত্রী ছিলেন তখনও নকলের আধিক্য, প্রশ্নপত্র ফাঁস এসব মিলাই বলা হচ্ছিল যে পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটা আপনারা বলেন এবং এখনো আপনি সেটার প্রতিধ্বনি করলেন। কেন সরকার পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবে বা করতে পারে বলে আপনি মনে করেন? আপনি নুরুল ইসলাম নাহিদ সাহেবের কথা বললেন, উনি তো প্রকাশ্যে বলেছেন ঘোষ খান কম খান, দেখে শুনে খান। বলেননি উনি? আপনার স্কুল পরিদর্শনে যাবেন, খাম পাবেন, খামটা আপনার নেবেন, এসে অনুমতি দিয়ে দিবেন, একটু কম খাবেন, একটু কম কাজ করবেন। কম খান ঘোষ, এই কথা তো তিনিই বলেছিলেন। উনার 10 বছর শিক্ষামন্ত্রী হিসাবে বাংলাদেশে কি ফুটপ্রিন্ট উনি রেখে গিয়েছেন, কি ডেভেলপমেন্ট উনি করেছেন। আপনি যে প্রশ্নটি বললেন, বিদেশ থেকে ফিরছে কারিগরি শিক্ষায় দীক্ষিত হয়ে যারা ওখানে টেকনিক্যাল কাজ করেছে তারা দেশে আসছে, তাদের জন্য রিহেবিলিট করার জন্য এই গভর্নমেন্ট কোন রকম বাজেট রেখেছে কিনা? বিশ্ববিদ্যালয়ে বেকার ছাত্ররা বেরিয়ে যাচ্ছে, চাকরি পাচ্ছে না করোনার কারণে, তাদের জন্য রিহেবিলিটেশন কোনো কিছু রাখছে কিনা? আমি যদি মনে করিয়ে দেই আপনাকে, ঐশী নামক এক মেয়ের কথা আপনার মনে আছে কি? তার বাবা পুলিশ ইন্সপেক্টর ছিল। মেয়েটিকে প্রতিদিন বাজেট দেওয়া হতো, একটা মোটা অঙ্কের বাজেট দেওয়া হতো। সেই বাজেটটা নিয়ে স্কুলে যেত, টিউশন ফি দেওয়ার জন্য, টিউটরের টাকা দেওয়ার জন্য, খাওয়া দাওয়ার জন্য, সবকিছু মোটা অঙ্কের বাজেট দেওয়া হতো। কিন্তু দেখা গেল কি, এই মোটা অঙ্কের বাজেটটা নিয়ে এসে মাদক আসক্ত হয়ে পরবর্তীকালে বাপ এবং মা দুইজনকে হত্যা করেছে। আজকে আমরা এই বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে, যেমন ভাবে স্কুল বন্ধ রেখে, হাই স্কুল বন্ধ রেখে আমাদের দেশে বাল্য বিবাহ বেড়ে যাচ্ছে। আপনি একবার চিন্তা করে দেখুন কোথায় যাবে আজকে বিশ্ববিদ্যালয় থেকে বেকার ছাত্ররা। আজকে যদি মিলন ভাই, আমার প্রশ্নটা ছিল লাভটা কি? আমার প্রশ্নটা হলো ঐশীর মতো যদি হয়ে যায়, ধ্বংস করে বা সমাজে অস্থিরতা তৈরি করে সরকারের লাভটা কি? সরকারের লাভটা কি শুনুন, আমরা শুধু বাজেটের অঙ্কের নিউমেরিক্যাল ভ্যালু, আঙ্কিক দিকগুলি দেখছি। আমার কাছে বাজেট মানে অঙ্ক নয়, ফিল আপ দি ব্ল্যাঙ্কস নয়। গত বছর এত ছিল, এই বছর এত হবে, রেভিনিউ এত ছিল, আমরা গ্র্যান্ট এত নিয়েছি, আমরা ঘাটতি বাজেট এত, উক্তি বাজেট এত। এইটা আমার কাছে বাজেট নয়। বাজেটের প্রতিফলন হলো যে দেশ এবং জাতিকে আপনি কি দিচ্ছেন। আজকে যদি আপনি এই বাজেটের প্রতিফলনে শিক্ষা খাতে যদি ছাত্রছাত্রীদেরকে আপনি সঠিকভাবে পরিচিত না করতে পারেন, দেশ একটি মহামারীতে আক্রান্ত হবে। এই মহামারীতে আক্রান্ত হলে উপকারগুলো দেখেন। আপনি বলছেন যে আমি আসছি, আমাদের দেশের ছাত্রছাত্রী তো বসে নেই। আপনি দেখেন করোনার সময় কতগুলি ছাত্রছাত্রী ইউনাইটেড স্টেটসে যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, ইন্ডিয়া যাচ্ছে, অস্ট্রেলিয়া যাচ্ছে। আমাদের পরিবারের ছাত্রছাত্রী সব বিদেশ পাড়ি জমাচ্ছে, বিদেশিরা এই ব্যবসাটা করছে। পার্শ্ববর্তী দেশ দেখছে প্রতিযোগিতায় সবকিছুতেই আমরা এগিয়ে আছি। অতএব আপনি একটি কথা কিন্তু বলেছেন, আপনি কিন্তু এটা পিক করেননি, যে আমাদের দেশে গার্মেন্টস অফিসে গিয়ে দেখুন প্রত্যেকটা এক্সিকিউটিভ পজিশন গুলো নিয়ে রাখছে কারা, এবং আমাদের রিমিটেন্সের কত বিলিয়ন তারা নিয়ে যাচ্ছে, আপাতত স্ট্যাটিস্টিক্স দেয়নি। আজকে আমরা সুশিক্ষিত বানাচ্ছি না বলে, কর্মক্ষম শিক্ষিত জাতি বানাচ্ছি না বলে গার্মেন্টস সেক্টর থেকে তারা আমাদের টাকা নিয়ে যাচ্ছে। আপনি জানতে চাচ্ছেন কারা সুবিধা হচ্ছে? আপনি আইটি সেক্টর গুলো দেখেন, কল সেন্টার গুলো দেখেন, আমাদের ছেলেদের মেয়েদের কি মাথায় গর্দারে কোনো মাথা নেই? কল সেন্টারে কাজ করতে পারে না? আমরা কি আইটি সেক্টর কম বুঝি? কিন্তু আমাদেরকে অশিক্ষিত, অর্ধশিক্ষিত রেখে আজকে কল সেন্টার বিজনেসে নিয়ে যাচ্ছে ভারত, আজকে আইটি নিয়ে যাচ্ছে ভারত।
গার্মেন্টস এর বিজনেস নিয়ে যাতে ভারত কত বিলিয়ন নিয়ে যাচ্ছে, আপা একটু স্ট্যাটিস্টিক্স দিয়ে বলুন, তাহলে উনি বুঝবেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলে কার উপকার হয়। এটা কি আপনি বুঝতে দেরি হচ্ছে যে আমাদের ধ্বংস হলে তাদের উপকার হয়? নেক্সট পয়েন্ট হচ্ছে, দেশে অগণতান্ত্রিক সরকার হওয়ার কারণে, গণতন্ত্র না হওয়ার কারণে সরকার সবসময় ভীত সন্ত্রস্ত থাকে। অতএব বিশ্ববিদ্যালয় যদি খোলা থাকে, কলেজ যদি খোলা থাকে, যে কোনো সময় একটা মহা আন্দোলনে মহা বিস্ফোরণ হতে পারে, সরকার সেটাকে ভয় পায়। এটা তো গণতান্ত্রিক সরকার না, এটা আমলাতান্ত্রিক, সেনাতান্ত্রিক, পুলিশতান্ত্রিক, বুর্জুয়াতান্ত্রিক সরকার। অতএব এই সরকার সেই ভয় পায়। এই কথাগুলি আমি আপনার সামনে বলতে চাচ্ছি না, বিকজ আপনি টক করে বলবেন যে আপনার পলিটিশিয়ান, পলিটিক্যাল কথা বলুন। না ঠিক আছে, আমরা আপনার পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থাকবে, এটা খুবই স্বাভাবিক, আমি সেটাকে ডিসকারেজ করবো না, এবং আপনি যথার্থই পয়েন্ট আউট করেছেন। আমি একটু আবার আপার কাছে যাই, সেটা হলো যে আপা, আমরা তো গত 1 দশক ধরে একেবারে ধারাবাহিক ভাবে বা নিয়মিত ভাবে সরকারের শীর্ষ মহল থেকে, বিভিন্ন দায়িত্বশীল জায়গা থেকে শুনতেই আছি, যে শুনে যাচ্ছি যে আমাদের দেশ ডিজিটাল হয়ে গেছে এবং পৃথিবীর অনেক দেশকে পেছনে ফেলে আমরা ডিজিটাল হয়ে গেছি। আমরা জানি যে এই করোনা মহামারীর মধ্যে পৃথিবীর অধিকাংশ দেশে বা সবাই, তারা এই ডিজিটাল প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে তাদের শিক্ষা ব্যবস্থা, শুধু শিক্ষা ব্যবস্থা না, সমস্ত কিছু, অফিস ফ্রম হোম, কাজকর্ম সব বাসা থেকে করছে মানুষ। তো সেখানে আমরা আমাদের আমাদের এই ডিজিটালাইজেশনের রেজাল্টটা কি, যে আমরা আমাদের এডুকেশনটাকে কন্টিনিউ করতে পারলাম না বা আজ পর্যন্ত পুনরায় চালুই করতে পারলাম না। এই ডিজিটালাইজেশন আমাদেরকে জাতি হিসাবে আসলে কি দিয়েছে? এটা মানে এখন দেখা যাচ্ছে ক্লাস বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা বসে বসে মোবাইল ফোনে গেম খেলছে, কিংবা ভিডিও দেখছে, কিংবা নানা রকম প্ল্যাটফর্মে তারা অ্যাক্টিভ থাকছে। তারা ডিজিটালাইজেশনের ওই সুবিধাটা নিচ্ছে যেটা তাদেরকে ধ্বংস করছে, কিন্তু যেটা তাদেরকে গড়বে সেই সুবিধাটা তারা নিতে পারছে না, কারণ সেটা তারা নিজেরা নিতে পারবে না, সেটা দিতে হবে রাষ্ট্রকে প্রোভাইড করতে হবে। জি জি, অনেক ধন্যবাদ। মিলন বলবেন, তিনি নিশ্চয়ই, তিনি যে সরকারের ছিলেন এবং একটা রাজনৈতিক দলের সাথেও যুক্ত আছেন, আমি তাদের প্রতি সম্মান জানাই, কারণ এটাও গণতন্ত্রের সৌন্দর্য, যে দ্বিমত থাকলে বা ভিন্ন মত থাকলে বা থাকলে তাদের কথার সাথে নিশ্চয়ই আমরা সম্মান জানিয়ে বলবো। এবং উনি অনেক কথা বলেছেন, অনেক কিছুই সত্যি। একটা বিষয় এখানে লক্ষণীয়, যে শিক্ষাক্ষেত্রে গত 1.5 বছর ধরে আমরা একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছি, এটা যেরকম ঠিক, ওরকম শিক্ষায় কিন্তু মানে সংখ্যাগতভাবে প্রচুর 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 উন্নয়ন হয়েছে, অনেক কিছু উন্নতি হয়েছে, সেটা যেরকম ঠিক, কিন্তু পর্যাপ্ত হয়েছে কিনা, সবার জন্য হয়েছে কিনা, এটা হচ্ছে বাংলাদেশে এখন যেটা হয়েছে, ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, ডিজিটালাইজেশন অনেক হয়েছে, এটা স্বীকার করতেই হবে। উপজেলা রিসোর্স সেন্টার পর্যন্ত সর্বত্র তো যায়নি। এটা তো সেই রবীন্দ্রনাথের কথার মতো, কবিতার মতো, যে আমার কবিতা মানে হলেও বিচিত্র পথে হয় নাই, সে গেলেও বিচিত্র হয় নাই, তো সে সর্বত্রগামী। এইরকম মানে সব জায়গায় আমরা যেতে পারিনি, এটা আমাদের বড় একটা চ্যালেঞ্জ আমি বলবো এখন এই মুহূর্তে করোনার কারণে। না আপা, সব জায়গা দেখেন, সব জায়গা আপা সব জায়গায় যায়নি, এটা আমরা জানি, কিন্তু শিক্ষা ব্যবস্থা ফ্যাসিলিটেট করা বা শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা, এটা তো একেবারে প্রাইমারি এবং মৌলিক ব্যাপার। এখানে না একদম মৌলিক ছিল, এবং এখানেই দ্বিধাগ্রস্ততা দেখেছি। যখন খোলা যেত সরকার সেটা খোলেননি, দ্বিধাগ্রস্ত কেন ছিলেন জানি না। তবে একটা জিনিস আমরা দেখেছি, কিছু কিছু মানে নীতি নির্ধারকদের মধ্যেও এরকম একটা ধারণা আছে, না অনলাইনে আমরা পৌঁছে গেছি ইত্যাদি, কিন্তু আমরা তো বাস্তবতা জানি, আমরা তো সবার কাছে পৌঁছাতে পারিনি। একটা বিশেষ গোষ্ঠী সুবিধা পাচ্ছে, এবং যারা পাচ্ছে সচ্ছল পরিবারের সন্তানেরা আরেকটা বিপদে ফেলছে আমাদেরকে। আমরা কিন্তু ইন্টারনেট আসক্তিটা দেখতে পাচ্ছি তাদের মধ্যে, যেটা মানসিক ভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। একদিকে বৈষম্য, সবাইকে দিতে পারছি না, আরেকদিকে যাদেরকে দিতে পারছি তাদের মধ্যে এক ধরনের, যেহেতু বাড়িতে বসে আছে ছেলে মেয়েরা, তো বাড়িতে বসে থাকলে তো যা করে তাই আর কি, আর মা বাবারা কর্মজীবী, হয়তো অত খেয়াল করতে পারছেন না ইন্টারনেটে তারা কি করছে না করছে। দুটো ভয়ই দেখা দিয়েছে এখন আমাদের মধ্যে, যে তাহলে এই জায়গাটাতে, কারণ শ্রেণীকক্ষে শিক্ষা কার্যক্রমের তো কোনো আদর্শ বিকল্প কোন পৃথিবীর কোথাও আবিষ্কৃত হয়নি। আমরা তো নানা ধরনের বিকল্প নিয়ে আছি, কিন্তু বিকল্পের মাধ্যমে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে সবার কাছে পৌঁছাতে পারছি না, দ্বিতীয় হচ্ছে যে যারা এটার সুযোগটা নিতে পারছে তারা কোন পথে যাচ্ছে
সেটাও আমরা কিন্তু ওইভাবে মনিটর করতে পারছি না। বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদে খুলে দেবার জন্য এই মুহূর্তে সবচাইতে যেটা জরুরি সেটা হলো মানে মাস লেভেলে ভ্যাকসিনেশন, টিকা কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনা করা। তো আমরা দেখেছি যে বাংলাদেশে প্রথম দিকে শুরুটা বেশ ঢাকঢোল পিটিয়ে ভালোভাবেই হচ্ছিল, যে ভারত থেকে টিকা এসছে, কিছু উপহার এসছে, সব মিলিয়ে। কিন্তু এখন সেটা রীতিমতো থমকে গেছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তো তাহলে আমরা কম্পেয়ার যদি করি, এমনকি সাউথ এশিয়ার অন্যান্য দেশ, ইন্ডিয়া, নেপাল, এমনকি পাকিস্তানের মতো দেশ, তারা ভ্যাকসিনেশনে অনেক অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। তো আমাদের এই এই জায়গাটাই আমরা এতটা মিসম্যানেজমেন্ট বা পিছিয়ে থাকার ঘটনা, এগিয়ে থেকে পিছিয়ে থাকা, এটা কেন হলো বলে আপনি মনে করেন? এটা একটা বিশাল একটা ঘটনা ঘটে গেছে, যেটা হলো যে ভারত তো পড়েছে একটা বিপর্যয়ের মধ্যে। আমাদের এটা একটা মানে সিদ্ধান্ত যখন আমরা নিয়েছি, আমাদের মাল্টিপল সোর্সে যাওয়া উচিত ছিল। যেরকম বারবার বলা হয় না, ডাইভার্সিফাই করা, খালি রেডিমেড গার্মেন্টস এর উপরে ডিপেন্ড না করা, ওরকম আমরা আমাদের প্রতিবেশী বিশাল দেশের উপরে নির্ভর করেছি। এটা হচ্ছে একটা। এবং সেখানে দ্বিতীয় বিকল্প তখন আমরা খোঁজাখুঁজি করিনি। তারা যখন বিপদে পড়ে গেছে, নিজেদের এত বড় বিপর্যয়ের মধ্যে ভারত পড়েছে, স্বাভাবিকভাবে পৃথিবীর যে কোনো দেশই করত, তার নিজের নাগরিকদের সুরক্ষা দিয়ে তারপরে তো অন্যদেরকে দেবে। এটা তো আমেরিকাও করেছে, কানাডাকে দেয়নি, আপনি জানেন শুরুর দিকে কানাডা নিজেই ব্যবস্থা করছে। তো এটা স্বাভাবিক, কিন্তু আমরা প্রথম দিকে অন্য কোনো বিকল্প সন্ধান করিনি। এখন যখন করছি তখন পৃথিবীব্যাপী তো বিপর্যয়, সময় লাগবে, এটা জানা কথা। অনিশ্চিত আমি বলবো না ঠিক, তবে সময়টা এবং প্রাপ্তিটা কতখানি সময় লাগবে ইত্যাদি বিষয় আছে, এবং সেখানে সরকারের শক্ত রাজনৈতিক অঙ্গীকার যেরকম প্রয়োজন সেটা অভাব দেখছি না, কিন্তু প্রক্রিয়া এবং প্রস্তুতি এবং সেখানে ভ্যাকসিন ডিপ্লোমেসি যেটা বলা হয়, সেই জায়গাটাতে বোধহয় ঘাটতি আছে। ধন্যবাদ আপা। আমরা একই প্রশ্ন মিলন ভাইয়ের কাছে। মিলন ভাই, প্রথম কথা হলো যে মানে এখন ব্যাপকভাবে ভ্যাকসিনেশন বা টিকাদান ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলা এই মুহূর্তে, যখন ভারতীয় ভ্যারিয়েন্ট আবার ব্যাপকভাবে ছড়াচ্ছে বলে বলা হচ্ছে, এটার কোনো বিকল্প আছে কিনা? আর টিকাদানের ভবিষ্যৎ আপনি মানে কি দেখতে পাচ্ছেন? শুনুন, আমি আপনার প্রশ্ন দেওয়ার আগে, আপা যেগুলি বললেন সেগুলির উত্তর দেওয়ার আগে ছোট্ট একটা শোনা গল্প বলি। এক আরাবিয়ার ধনকুবকে কে যেন জিজ্ঞেস করেছিল যে তুমি তো এখন বিরাট ধনী লোক, তোমার বাবা কি ছিল? বললো যে আমার বাবা উট চালাতো। বলে তুমি এখন কি চালাও? বলে মার্সিডিজ চালাই। বলে তোমার ছেলে কি চালাবে? বলে রেল রোভার চালাবে। বলে তোমার নাতি কি চালাবে? বলে বুগাতি চালাবে বা হেলিকপ্টার চালাবে। তোমার পুতি কি চালাবে? বললো যে আবার উট চালাবে। আমরা যেভাবে এগোচ্ছি, এই বৃত্তে আমরা চলে যাচ্ছি শিক্ষাকে অবহেলা করে। আসুন, আপা যে ভ্যাকসিন ডিপ্লোমেসির কথা বললো, আমরা যখন ভারতের সাথে চুক্তি করেছি তখন থার্ড পার্টির মাধ্যমে আমরা করেছি। আমরা তখন এই ব্যাপারটিকে সিরিয়াসলি নেই নাই। কেন আমরা থার্ড পার্টির মাধ্যমে করলাম? কারণ আমরা তো জানি যে ইন্ডিয়ার সাথে আমাদের ভ্যাকসিনে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। এর তো খরগোশ আর ওই কিনা কচ্ছপের গল্পর মতো হয়ে গেল। তো সেই জন্য বলছি যে গভর্নমেন্টকে এই বিষয়গুলো আগে থেকে অ্যালার্ট থাকতে হতো। আমরা যখন এই দেশে করোনা সংক্রমণ কম দেখেছি, তখন আমরা সকলেই বলেছি আল্লাহর রহমত। এর মাঝে অনেকেই বলেছেন না 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 না, এটা আমরা যুদ্ধ করে জিতেছি। হাউভার এখনো কিন্তু আমরা ইন্ডিয়ান এখানে একটু সংশোধনে যুদ্ধ করে না, বলেছে উন্নত বিশ্বের চেয়েও ভালো প্রস্তুতি থাকার কারণে আমরা বেঁচে গেছি। আর আরো অনেক কিছু বলেছে, সেগুলো আমি বললাম না, বুঝতে পারছেন না? এখন আসুন, আমাদের দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট এখন ঢোকা শুরু করেছে বর্ডার এলাকাগুলোতে। এর আগে আপা বলেছিলেন যে যে সমস্ত এলাকাগুলিতে আমরা ক্লাস্টার করে নেই, যে সমস্ত এলাকাগুলিতে করোনা ছিল না সেই সমস্ত এলাকাতে আমি স্কুল কলেজ করতে পারতাম, কিন্তু তাও আমরা খুলিনি। আপনি দেখুন, বাসে টিকিট দিচ্ছে, 2টা করে টিকিট দিচ্ছে একজনের জন্য, ডাবল ফেয়ার। কিন্তু আপনি যদি একটি বাস দেখাতে পারেন যে না দাঁড়িয়ে না ঝুলে না যাচ্ছে, তাহলে বাস মালিকদেরকে কেন আপনি ডাবল ফেয়ার দিচ্ছেন? লঞ্চে আপনি বলছেন যে ডাবল ফেয়ার দিতে হবে। আপনি দেখুন লঞ্চের ছাদে লোক উঠছে, তো সব জায়গায় একই অবস্থা। অফিস, আদালত, গার্মেন্টস, হাট বাজার এমন কিছু নেই
কিন্তু আপনি ইনডাইরেক্টলি বাস মালিককে পয়সা দিচ্ছেন, লস মালিককে পয়সা দিচ্ছেন, গার্মেন্টস কে দিচ্ছেন। করোনা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়তে, সারা বিশ্ববিদ্যালয়ের করোনা এখানে বসে আছে, ঘাপটি মেরে ছাত্র আসলেই তাদেরকে ধরবে কেন? আপনার এখানে 3 দিন এই স্টুডেন্ট আসবে, 3 দিন ওই স্টুডেন্ট আসবে, এইভাবে ভাগ করে দেওয়া হয়নি কি? যেহেতু ডিস্টেন্স মেপে বুঝতে পারে। আপনি চিন্তা করুন, এপ্রিলের 1 তারিখে ইন্টারমিডিয়েট পরীক্ষা হওয়ার কথা ছিল গত বছর, আমরা 18 তারিখে করোনার কথা শুনলাম। তার আগের দিনও কিন্তু আমরা রমরমা জমজমা ছিলাম, হাতিঝিলে আমরা অনুষ্ঠান করেছিলাম। কিন্তু আমরা হাউবার 1 তারিখের পরীক্ষাটা আপনি 7ই অক্টোবর গিয়ে ঘোষণা দিলেন আপনি অটো পাস দিবেন। কেন এতদিন সময় লাগলো আপনাকে 7ই অক্টোবর? অটো পাস দেওয়ার পরে বিশ্ববিদ্যালয় বলল নো 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 নো, আমরা অটো পাস মানি না, আমাদের পরীক্ষা নিতেই হবে। তারা তখন বললো যে আমরা পরীক্ষা নিতে যাব। এই পর্যন্ত গভর্নমেন্টে ইমব্যালেন্স হয়ে গেছে, কিভাবে এসএসসি হবে, কিভাবে এসএসসি হবে, কিভাবে ইউনিভার্সিটি চলবে, কিভাবে ফর্ম ফিল আপ হবে, কিন্তু কোনো কিছুই সঠিকভাবে করছে না। কেন? গভর্নমেন্টের কি বাজেট ঘাটতি? আপনি একবার চিন্তা করে দেখুন, আমাদের দেশে এই মধ্যম আয়ের দেশ হওয়ার জন্য ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ড দেওয়ার কথা 2041 পর্যন্ত আমাদের দেশে 65 বয়স পর্যন্ত 15 হতে 65 কর্মক্ষম জনগণের পরিমাণ হলো 65%। আপনি চিন্তা করুন 2007 থেকে এই 2041 পরে এই কর্মক্ষম জনগোষ্ঠী যখন ওল্ডারলি সিটিজেন হয়ে যাবে জাপানের মতো, তাহলে আপনি এই দেশকে রক্ষা করবেন কিভাবে? এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পে করার সময় আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলেন করোনার অজুহাতে। আমি সিম্পলি বলবো সবকিছু চলছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি চলতে পারবে না। আমার মনে হয় এখানে আমি পলিটিক্যাল কিছু গন্ধ পাই, এবং এটা সত্য। অভিভাবকরা যদি বলে আমি স্কুল কলেজে যাব, ছাত্রছাত্রীরা যদি বলে আমি স্কুল কলেজে যাব, তাহলে তারা কেন দিবে না? ইউনেস্কো কমিশনের সমীক্ষা অনুযায়ী কত ছেলে মেয়ে ঝরে পড়েছে প্রাথমিক স্কুল থেকে, হাই স্কুলগুলোতে কত মেয়ে বাল্য বিবাহ চলে যাচ্ছে। এইগুলো যখন আস্তে আস্তে পুঞ্জীভূত হয়ে যাবে, তখন আপনি এই দেশকে কিভাবে সামালবেন? সেই জন্যই বললাম আবার আমরা উঠ চালাবো। জি বিরন ভাই, আমি আপনার পয়েন্ট বুঝতে পেরেছি এবং আমার ধারণা দর্শকরাও বুঝতে পেরেছে। 1 মিনিট করে দুজনের কাছে শুনে শেষ করব যে এখন এই যে 1 বছরেরও বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে এবং আরো কতদিন থাকবে আমরা এখনো জানি না, এটার শর্ট টার্ম পরিণতি বা প্রতিক্রিয়া কি হতে পারে মিলন ভাই? শর্ট টার্ম প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, এভরি স্টুডেন্ট দে আর ডিভেলড, ঘরে বসে বসে তারা পাগল হয়ে যাচ্ছে, কেউ আত্মহত্যা করছে, কেউ খুন করছে, কেউ মাদকাসক্ত যাচ্ছে। এটা আমরা শর্ট টার্ম দেখতেছি। আর লং টার্ম আমরা জানি তারা আবার উঠ চালাবে ওই ধনকুপের গল্পের মতো। সরকার ভ্যাকসিন ডিপ্লোমেসিতে বলেছে আমরা জিতেছি, আমাদের আছে, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনাকে কিভাবে ন্যাক্কারজনক ভাবে তাকে অপমান করা হলো এটাও আপনারা দেখেছেন। অতএব স্বাস্থ্য মন্ত্রণালয় এইভাবে রাগ ঢাক না রেখে তারা ডিরেক্টলি অ্যানাউন্স করুক, আগে শিক্ষকদেরকে সবাইকে ভ্যাকসিনেশন করা হোক এবং তাদেরকে ক্লাসে পাঠানো। উই ওয়ান্ট স্কুল শুড বি ওপেন, নো মোর। ফার্স্ট ভ্যাকসিন দেওয়া হোক শিক্ষকদের। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে এডুকেশনকে প্রায়োরিটি কখনোই দেওয়া হয়েছিল কিনা বা কখনো চিন্তা করেছিল কিনা। আমরা তো দেখেছি গড় পড়তা মানে একটা ভ্যাকসিনেশন করা হয়েছে যতদিন করা হয়েছে। আপা কি বলেন এটা? হ্যাঁ, না, একটা জিনিস সত্যি, একটা প্রায়োরিটি লিস্ট কিন্তু করা হয়েছিল। ঢাকা শহরের সুবিধাভোগী জনগোষ্ঠীর অনেক শিক্ষক পেয়ে গেছেন, এটা আমি জানি, তাদের বয়স 40 না হওয়া সত্ত্বেও এটা জানি। কিন্তু ওই যে বললাম, আমরা তো শেষ পর্যন্ত একটা গড়ের মধ্যে পড়ে যাই, তো প্রকৃত চিত্রটা ওই গড় থেকে উঠে আসে না। আমার গ্রামে গঞ্জে সাথে শহরে বারবারই বলবো যে সব কিছুতেই একটা মানে করোনায় এমন ভাবে আমাদেরকে দৃষ্টি খুলে দেখিয়ে দিয়েছে যে বৈষম্য কাহাকে বলে, কত প্রকার ও কি কি। সেই জায়গা থেকে আমরা কিন্তু এখন ওই যে শর্ট টার্ম মিডিয়াম টার্ম যেটা বললেন না, ওই জায়গায় যেতে হবে। শর্টেই বলি আর মিডিয়াম বলি, অগ্রাধিকার গুলো ঠিক করতে হবে, বিনিয়োগটা ঠিক করতে হবে, এবং বিনিয়োগ করলেই যে একেবারে পার পেয়ে যাবো তা তো না। বিনিয়োগের যাতে যথার্থ ব্যবহার হয় এবং স্বচ্ছতা জবাবদিহিতার সাথে, এটা হচ্ছে উত্তরটা আপনার প্রশ্ন। ধন্যবাদ আপা রাশেদা কে চৌধুরী এবং ডক্টর আনম ইহসানুল হক মিলন। নিশ্চয়ই আপনারা মানুষের মনের কথাই বলেছেন, মানুষের মনের প্রশ্নগুলো আমি তো তুলেছি, আপনারাও অনেক প্রশ্ন তুলেছেন।